স্নিগ্ধ বিষ পর্ব সংখ্যা ৭। লেখনীতে সানজিদা আক্তার মুন্নি। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। নাঝার গলায় হাত রেখে তৌসির ওকে ধাক্কা দিয়ে দেওয়ালের সাথে ঠেসে ধরে। নাঝার পিঠ ঠেকে গিয়ে দেওয়ালে নাঝা বেশ ব্যথা পায়। এতে চোখ কুঁচকে নেয় কষ্টে। তৌসিরের মস্তিষ্ক চায় ওকে জানে মেরে দিতে, কিন্তু মন চায় না। মন বারংবার বাধা দেয়। নাঝার একদম মুখোমুখি হয়ে নাঝার কালচে সবুজ নয়নের ন্যায় কঠোর চোখে চেয়ে বলে, দিতাম গলা টিপে, সাওয়া ফাইরা নিতাম। আমার বংশ কি, আমার গোষ্ঠীর লোকও মনে হয় এরকম গাল দেয় না ভাই। নাঝা জানে তৌসির ওকে মারবে না। কেন জানি একটা আলাদা বিশ্বাস আছে মনে যে তৌসির ওকে কিছু করবে না, আর করলেও নাঝার ভয় লাগছে না। তাই শান্ত চোখে তৌসিরের চোখে চোখ রেখে তাকিয়ে বলে, আপনার মর্জির ওপর নির্ভর করে। তৌসির নাঝার কথায় কিছু সময় চেষ্টা করে নিজের রাগ দমাতে, কিন্তু পারে না। শরীর জ্বলছে রাগে, তাই গলা টিপে ধরেই নেয়। নাঝার গলা চেপে ধরে বলে, তোর এত সাহস, আজ তোর সাহস বের করে নিমু। নাঝা শ্বাস ফেলতে পারছে না। যন্ত্রণায় নিজের সবটুকু শক্তি দিয়ে তৌসিরের হাত চেপে ধরে নিজের দুহাতে দিয়ে যাতে তৌসির ওকে ছেড়ে দেয়। গলা ফেটে যাচ্ছে, রগ মনে হয় বেরিয়ে আসছে ছিঁড়ে, এমন অনুভূতি হচ্ছে। তৌসির নাঝার এমন অবস্থা দেখে নিজের রাগ দমন করে নেয়। নাঝার গলা ছেড়ে দেয় আর রুক্ষ গলায় বলে, যদি বউ না হতি তাইলে আইস তোরে এইনে কবর দিয়া দিতাম লোমাগি। নাঝা ছাড়া পেয়ে মাথা ঝুঁকিয়ে গলায় হাত রেখে সমান তালে কাশতে থাকে। চোখ লাল হয়ে গেছে, বুক ধরফর করছে যন্ত্রণায়। নাঝাকে এমন করতে দেখে তৌসির হাত বাড়িয়ে ওকে এক টানে কোলে তুলে নেয়। নাঝার সাথে সাথেই ধস্তাধস্তি করতে শুরু করে দেয় এতে, আর চিৎকার করে বলে, আমায় ছাড়ুন বলছি, ছুবেন না আমায়। তৌসির নাঝার কথায় কর্ণপাত না করে ওকে বিছানায় নিয়ে বসায়। ওকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে গ্লাসটুকু ঠোঁটে ঠেকিয়ে ধরতে ধরতে বলে, আমার বউ হইয়া আমার লগে গাদ্দারি করবি তো এমনেই মরবি, জানো আর নি। নাঝা পানি খায় না, উল্টো রাগে তৌসিরের হাত থেকে গ্লাসটা নিয়ে ফ্লোরে সজোরে ছুঁড়ে মারে, আর বিষ ভরা নয়নে তৌসিরের ন্যায় তাকিয়ে বলে, আমি খাবো না পানি, প্রয়োজন নেই এসবের। তৌসির নাঝার কথায় ওর দিকে একটু ঝুঁকে গিয়ে দাঁত চেপে বলে, তোমার শাওয়ার এই ঝোল থাপড়ায়া নামামো আমি। নাঝা তৌসিরের কথায় ওর দিকে রক্ত চোখে চেয়ে রয় কিছু সময়, তারপর হিংস্র বাঘিনীর মতো তৌসিরের পাঞ্জাবির কলার চেপে ধরে চিৎকার করে বলে, আজ ফ্ল্যাশ করেছি না, আর যদি পাই তো ডিরেক্ট পুলিশের কাছে দিব। আমি আপনায় যতক্ষণ না ক্ষয় করব ততক্ষণ শান্ত হব না, মনে রাখবেন। তৌসির নাঝার সাহস দেখে হতবাক হয়ে চেয়ে রয় ওর পানে। তৌসিরের কলার ধরছে কত বড় সাহস। তৌসির এক পলক নাঝার দিকে তাকায়, তারপর আবার কলারের দিকে তাকিয়ে বলে, কলার স্যার, শাওয়ার মাইয়া। নাঝা তৌসিরের কথায় নিজের হাতের দিকে তাকায়, তারপর নিজের শরীরে যত শক্তি আছে তা প্রয়োগ করে দুই হাতে চেপে ধরে তৌসিরের কলার ছিঁড়ে নেয় কিছুটা অংশ, আর হুঙ্কার দিয়ে বলে, ছাড়ব না, ছিঁড়ে নিব। তৌসির নাঝার সাহস দেখে হতবাক। ও বাকরুদ্ধ হয়ে চেয়ে থাকে নাঝার পানে। কিছু মুহূর্ত রক্ত চোখে চেয়ে নাঝার থুতনি চেপে ধরে বলে, তোর সাহস বেশি বেড়ে গেছে ডাকাইতের বাচ্চা। নাঝা নিজের থেকে তৌসিরের হাত ঝাড়ি মেরে সরিয়ে নিয়ে বলে, আমার সাহস বাড়েও নি কমেও নি, ঠিকই আছে। তুই কোন সাহসে আমার পাঞ্জাবি ছিঁড়লি? নিজের সাহসে ছিঁড়েছি। তৌসির নাঝার কথায় এক দৃষ্টিতে চেয়ে থাকে ওর পানে, তবে নির্মল চোখে। মনে মনে ভাবে, এই নাদানের বাচ্চার সাহস বেশি বেড়ে গেছে, এর একটা ব্যবস্থা করতে হইব, নয়তো দুদিন পর আমার বুকের ওপর উঠা আজান দিব। তৌসির ধীরে ধীরে নাঝার গালে হাত রাখে। নাঝা বেশ ঘাবড়ে যায় হঠাৎ তৌসিরকে এতটা শান্ত দেখে। তৌসির ওর এতটা কাছে আসছেই বা কেন? মনে মনে ভয়ের খোরাক জাগে। তৌসির নাঝাকে কিছু করতে যাবে, তখনই ওর চোখ যায় নাঝার গলায় লাল দাগ দেখতে পায়, যেটি গলা চেপে ধরার জন্য হয়েছে। তৌসির এটা দেখে স্তব্ধ চোখে তাকিয়ে রয় নাঝার গলার পানে। ফর্সা ধবধবে ত্বকে আঙুলের ছাপগুলো স্পষ্ট লাল দাগ হয়ে আলতো ভাসছে। এটা দেখে তৌসির আর কিছু না বলে নাঝার থেকে ছিটকে দূরে সরে যায়। বুক ভরা অশান্তির শ্বাস ছেড়ে ঠাস করে বিছানায় নাঝার পাশে চিত হয়ে শুয়ে পড়ে। হাঁটুর নিচ অবধি পা বিছানার বাইরে ঝুলিয়ে রাখে। নাঝাকে একটুও কষ্ট দিতে চায় না ও, কারণ যদি নাঝাকে কিছু করে আর নাঝা যদি নিজের বাড়ির লোককে এসব বলে,
তবে ওরা তৌসিরের সাদাসিধা ফুপুকে শান্তিতে সংসার করতে দিবে না। তাই নিজেকে সংযত করতে হবে। তৌসির কসম খেয়েছে নিজের দাদাজানের কাছে যে ও নাজাকে আগলে রাখবে। যদি ওয়াদায় আবদ্ধ না থাকতো তাহলে এতদিনে নাজার কবর খোঁড়া হয়ে যেত বা শরীরের বিভিন্ন অংশ বের করে নিয়ে বেচে দিত। এখনও কিছুই করতে পারবে না। ভেবেছিল বউটা একটু নরম টাইপের হবে, ও যা বলবে তাই শুনবে, কিন্তু হলো উল্টো। এ তো বউ নামের শত্রু। তৌসির তো ভয়ে আছে, না জানা কবে ওকে ঘুমের মধ্যে কুপিয়ে নেয়। তৌসির সিলিংয়ের দিকে একদৃষ্টিতে চেয়ে এত সব ভাবছে। এদিকে নাজার ঘেন্নায় গা ঘিন ঘিন করছে কেন জানি। ও বসে আছে অগ্নিনয়নে ফ্লোরের ন্যায় তাকিয়ে। রাগ কন্ট্রোল করতে না পেরে দুহাতে দাঁত চেপে বিছানায় চাদর খাবলে ধরেছে। ফ্লোর থেকে চোখ তুলে আশেপাশে চোখ বুলায় এক নজর। তখনই চোখে পড়ে তৌসিরকে। তৌসিরের লুঙ্গি হাঁটুর ওপর উঠে গেছে। এতে ওর লোমযুক্ত ধবধবে ফর্সা পুরুষালী পা নাজার চোখে স্পষ্ট। নাজা ঘেন্নায় চোখ ফিরিয়ে নিয়ে ফিসফিসিয়ে বলে, নির্লজ্জ। তৌসির নাজার কথায় মেকি হেসে সিলিংয়ের থেকে চোখ ফিরিয়ে নাজার ন্যায় তাকায় কিছু সময়, চেয়ে আবারও দৃষ্টি নীরব করে সিলিংয়ের ওপর আর কটাক্ষ করে বলে, বইয়ের সামনে লুঙ্গি না পরলেও চলে, আমি তো পরে আসি, তাই আমি নির্লজ্জ না রে, গাদ্দারিনী। গাদ্দারিনী? কত বড় কথা! নাজা চোখ বড় বড় করে তৌসিরের দিকে ঘাড় ঘুরিয়ে শক্ত চোখে তাকিয়ে সংযম দৃপ্ত ভঙ্গিতে বলে, আমি আপনার সাথে কি গাদ্দারি করেছি এত বড় তকমা দিচ্ছেন? তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে নাজার দিকে ব্যঙ্গ দৃষ্টিতে তাকিয়ে বলে, এই যে আমার কয়েক হাজার লস করাইলা। নাজা নিজের অন্তর্জ্বালা দমন করে বলে, ভালো করেছি, এটা যদি গাদ্দারি হয় তবে আরও করব গাদ্দারি। তৌসির তুচ্ছ তাচ্ছিল্য ভরা গলায় বলে, হ্যাঁ তা তো করবি, তুই তো নোবেলপ্রাপ্ত গাদ্দার পরিবারের মাইয়া। নিজের মুখ সামলে নিন, অতিরিক্ত বলছেন। খাঁটি কথা কইতেই স্যাত লাইগা গেছে, শাউয়া। নাজা এক লাফে উঠে বসে, রাগে শরীর ফাটছে। মন চাচ্ছে তৌসিরের বুকে এক টানা কোপ মারতে 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 কলিজা ছিন্ন করে দিতে। এক গালাগালি, এক গালাগালি। নাজা রাগ নিয়ে বেডের সাইডে কাবার্ডের ওপর যে পানির জগ রাখা ছিল সেটা হাতে নিয়ে কোনো কিছুর পরোয়া না করে তৌসিরের ওপর ছুঁড়ে মারে। তৌসিরের ওপর পানি পড়তে ও হকচকিয়ে উঠে বসে। এমনটা আশা করেনি ও, এক ঝাটকায় উঠে বসে। এশার নামাজ শেষে গ্রামের বাজারে একটা টং দোকানে বসে আছেন তালহা ভাই। গায়ে জড়ানো ছাই রঙের একটা শার্ট আর সাথে জিন্সের প্যান্ট। চুলগুলো সবসময়ের মতো এলোমেলো রূপ নিয়ে কপালে পড়েছে কিছুটা। এক হাতে এক কাপ গরম চা আর অন্য হাতে জ্বলছে সিগারেট। এই দুই জিনিসই ওনার আপন বর্তমানে আল্লাহর পরে। চায়ের রস এক ফোঁটা না হলেই না হয়, চা গিলতে গেলে কম্পার হিসাবে সিগারেটে এক টান দেওয়া লাগে। সিগারেট টানতে টানতে কালচে দাগ পড়ে গেছে ঠোঁটে। উনি এসব খাচ্ছেন আর ভাবছেন একটা মিঠে অতীত নিয়ে, আর তা হলো নাজার বয়স যখন 14। তালহা ভাই একদিন আকাশের ন্যায় তাকিয়ে আকাশ দেখছিলেন। তখন নাজা ওনার পাশে এসে দাঁড়িয়ে নিজের সমস্ত সাহস একত্র করে একখানা বাণী ক্ষীণ গলায় উচ্চারণ করেছিল, তালহা ভাই, আমি আপনাকে পছন্দ করি, আমি আপনাকে পছন্দ করি। এই বাণী কর্ণগোচর হতেই তালহা ভাই স্তব্ধ হয়ে গিয়েছিলেন সেই দিন। তবে তার দৃষ্টি আকাশপানে নিবদ্ধ থেকেছিল। তালহা ভাইয়ের অন্তর উত্তালতায় ভরপুর হয়েছিল। এমন মহাবাণী তিনি সুধা সঞ্চারিণী মুখ থেকে শুনেছিল ওই মুহূর্তে। তালহা ভাই কথাটি শুনে মনে মনে আনন্দিত হলেও তা বাস্তবতার সঙ্গে মিলিয়ে নেননি সেই দিন। তিনি জানতেন নাজা শুধুমাত্র আবেগের আবেশে এমন বাণী উচ্চারণ করেছে। সেদিন কিছু সময় চুপ থেকে তিনি ঘাড় ফিরিয়ে তাকিয়েছিলেন সুধাময় চোখে নিজের রুদ্রিণীর পানে। তারপর ঠোঁট আলগিয়ে হেসে স্নিগ্ধ সুরে বলেছিলেন, আবেগ ঝেড়ে বিবেক দিয়ে ভাব, দেখবি তোর ঝেড়ে ফেলা আবেগের সাথে এই তালহা ভাইও ঝরে যাবে তোর অন্তর থেকে। তালহা ভাইয়ের উক্তি শুনে নাজা অসহায় দৃষ্টিতে তার দিকে চেয়েছিল। আজ কেন জানি সে অসহায় মুখটা বারবার তালহা ভাইয়ের চোখের সামনে ভেসে উঠছে। চোখ দিয়ে দুফোঁটা নোনা পানিও গড়িয়ে পড়ল ওনার। তালহা ভাই মানেই বাস্তবতার খোরাক। তালুকদার পরিবারের এত মারামারি এটা ওটা এসবে উনি নেই। উনি আলগোছে বাঁচেন, বাবা থেকেও নেই। পরিবার থাকলেও তারা কখনো কেমন আছেন বা কী প্রয়োজন খোঁজ নেননি। নিজ মতো যেমন তেমন করে বেঁচে আছেন।
দাদিজান আর দাদাজান খেয়াল রাখেন, যদিও বাবার সাথে তালহা ভাই কথা বলেন না আজ 22 বছর ধরে। ওনার মায়ের মৃত্যুর 30 দিন পরই ওনার বাবা দ্বিতীয় বিয়ে করেছিলেন। সে অভিমানে আজও কথা বলেন না বাবার সাথে। যদিও বাবা সব সময় চান কথা বলতে, কিন্তু তালহা ভাই কথা বলেন না। ওনার অন্তরে ঘৃণা জন্ম নিয়েছে এই ভাবনা থেকেই যে 40টা দিনও অপেক্ষা করতে পারলেন না ওনার বাবা। এতটা কম ভালোবাসায় সংসার করেছিলেন তার মা। মা চলে যাওয়ার পর বাবাও পর হয়ে গেলেন। ওনার আপন বলতে তিনি নাজহাকেই মনে করতেন। নাজহাই খেয়াল রাখতো ওনার, চা বানিয়ে দিত, বাইরে থেকে এলে পানি দিত। মা যেমন সন্তানকে আগলে রাখতেন, সেভাবেই নাজহা আগলে রাখতো ওনাকে। তার কাপড় পর্যন্ত নাজহা ধুয়ে দিত। অনেক দিন ওনার মুখে ভাত তুলেও দিয়েছে। খুব খেয়াল রাখতো ওনার। এই অগোছালো তালহা ভাইকে গোছানোর জন্য নাজহাই ছিল। কিন্তু আফসোস, তালহা ভাইয়ের এত আপন মানুষটাও ওনার হয়ে থাকলো না। তালহা ভাই নিজেকে সামলে চারপাশে চোখ বোলান। চোখ দুটো লাল হয়ে আছে। তিনি 4 দিন মতো ঠিকভাবে ঘুমোতে পারেনি বিধায় এমন সময় 4-5টা ছেলে এসে তালহা ভাইয়ের পাশে বসে তার দিকে একটা গিটার এগিয়ে দিয়ে একজন আবদার এঁটে বসে, তালহা ভাই, একটা গান। তালহা ভাই নীরব চোখে ওদের দিকে তাকান। ওনার গানের গলা ভালো বিধায় গ্রামের প্রায় সবাই ওনার গলায় গান শুনতে চায়। কি আর করা, ছোট ভাইদের আবদার। সিগারেটটা হাত থেকে ফেলে দিয়ে সবটুকু চা একবারে গিলে নিয়ে গিটারটা হাতে তুলে নিলেন। অতঃপর গিটারের তারে সুর তুললেন আহত গলায়। তোমার আকাশ ধরার শখ, আমার সমুদ্রে চোখ, আমি কি আর দেব বলো, তোমার শুধুই ভালো হোক। তোমার ভোলা ভালা হাসি, আমার বুকের ভেতর ঝড়। তুমি চলতি ট্রেনের হাওয়া, আমি কাঁপি থর থর। তোমার নানান বাহানায় আমার জায়গাটা কোথায়, আমি কি এক ঘরে থাকি, ছিল কত কথা বাকি। তোমার গোপন সবই রয় আমার আপন মনে হয়, আমি ভোরের ঝরা পাতা, আমার মরার কিসের ভয়। এতটুকুই গেয়েই তালহা ভাই থেমে যান। বুক টেনে শ্বাস নিতে পারছেন না। বড্ড কষ্ট হচ্ছে ওনার। নাজহার মুখটা বারবার ভাসছে চোখের সামনে। নাজহার বলা, তালহা ভাই, মৃত্যুর আগ অবধি মনে থাকবে, আমার চোখের অসহায় পানিগুলোও আপনার মন গলাতে পারেনি। এই কথাটা পুড়িয়ে খাচ্ছে তালহা ভাইয়ের অন্তর। কুড়ে নিচ্ছে নাজহাকে না পাওয়ার দহন। সবাই মন দিয়ে শুনছিল। হঠাৎ বন্ধ হওয়ায় সবাই স্তব্ধ হয়ে যায়। তালহা ভাই চোখ বুজে বুক ভরে শ্বাস নেন। চোখ বুজে নাজহার চাঁদ মুখখানা আবারও ভেসে ওঠে। দহনে দগ্ধ হয়ে আবারও গেয়ে ওঠেন, তোমার নরম কাতর হাত, আমার দিনের মতো রাত। তুমি ঝিনুক কুড়াও যদি, আমি হব শান্ত নদী। আবারও থেমে যান তালহা ভাই। আর গাওয়া সম্ভব হচ্ছে না ওনার পক্ষে। নাজহাকে বড্ড মনে পড়ছে, খুব বেশি মনে পড়ছে। ওনার কানে ভাসছে সেই 4 বছর আগে নাজহার বলা কথা, তালহা ভাই, আমি আপনাকে পছন্দ করি। এটা মনে হতে কলিজা ছিঁড়ে যায়। মনে হয় কেউ পুড়িয়ে দিচ্ছে। তালহা ভাই কিছু সময় চুপ থেকে আবারও জোর গলায় গেয়ে ওঠেন, আমার আসার সময় হলে তুমি হাত ফসকে গেলে, তোমার যাওয়ার পাই তারা, আমি হই যে দিশেহারা। তুমি অন্য গ্রহের চাঁদ, আমার একলা থাকার ছাদ। তোমার ফেরার সম্ভাবনা, অমাবস্যায় জ্যোৎস্না। তোমার গোপন সবই রয় আমার আপন মনে হয়, আমি ভোরের ঝরা পাতা, আমার মরার কিসের ভয়। টুডুটুটুন। তৌসির নাজেম চাচা, মিনহাজ মামা, তৌসিরের মেজো চাচা, তন্ময় চাচা, সাথে আছে ওদের কিছু কাজের লোকজন, কেরামত আলী, নুহম শাহ, রুদ্র দেওয়ান। তৌসির নাজহাকে কিছু করেনি, আর না কিছু বলেছে। নাজহা পানি মেরে চুপচাপ বেরিয়ে এসেছে রুম থেকে। কারণ নাজহার সামনে থাকলে নাজহাকে আছাড় মেরে ফেলতো। রাগ কন্ট্রোল করতে হবে, তাই কিছু বলেনি, পরে প্রতিশোধ নেওয়া যাবে। তৌসির রাগ কমাতে এই আড্ডায় যোগ দিয়েছে।
তন্ময় চাচা সিগারেট টানতে টানতে বললেন, কিরে নটবর, তুই ভিজা কেন? তৌসির সোফায় হেলান দিয়ে বিরক্ত স্বরে বলে, আর কয়ো না, এক শাওয়া আয়না দিস গলায় ঝুলাইয়া। মিনহাজ মামা ভুরু কুসকে বলেন, কেন, ও তোরে ভিজাইছে নাকি? ভিজাইছে কে শুধু, ওই আফ্রিকান মালের জন্য যে মাল রাখছি ওইটাও দিছে বাথরুমের ট্যাঙ্কিতে। তন্ময় চাচা এটা শুনে কটাক্ষ করে হেসে বলেন, আরে নতুন নতুন এমন করব, বুঝাইস বাচ্চা মায়াডা। নাজেম চাচা মদের গ্লাসে বরফ নিতে নিতে বললেন, বুঝাইস মায়াডারে, আর না বুঝলে জায়গায় জিন্দা গায়রা নিস। তৌসির খাপসারা স্বরে উত্তর দেয়, এত সুন্দর বউ মায়েরা নিতাম কস, পরে তোর মারে হাঙ্গা দিব আমার কাছে। মিনহাজ মামা হেসে বলে, আমার মারে দিমু করবি? দাদিরে না কইরা নানিরে করলে লাভ হইব ভালো। তৌসির তাচ্ছিল্যপূর্ণ স্বরে বলে, আমার আর কাউরে লাগতো না, আমি আমার নাদান বউরেই নিয়ায় বাসমু। তন্ময় চাচা হেসে বলেন, একজন বেডা মানুষের সবচেয়ে আপন তার বউ এই জগৎ সংসারে। বেচায় নিজের সব ছেড়ে নিঃস্বার্থে সারাটা জীবন কাটাইয়া তুমি দাও, তাই বউরে কলিজার ভেতর লুকায়া রাখো, নিজে না খেয়ে তাকে খাওয়াও, ঘাড় তেরামি করলে একটু বুঝাও, তার হাতে দু একটা মায়েরও খাও, তারপর বউরে কষ্ট দিও না। তৌসির তন্ময় চাচার লেকচার শুনে তাচ্ছিল্যপূর্ণ স্বরে বলে, মেজো চাচা, বউরে বেশি ফস দিতে নাই, এগুলো বাদ দাও, কামের কথা কও। নাজেম চাচা বলেন, কি আর কামের কথা কমো, আজ একটারে কুপাইছি ইচ্ছা মতো, কুপাইতে কুপাইতে ভেতরে সব কিছু ক্ষয় কইরা দিছি, তাই আর এর শরীরে কিছু বেচা যাইতো না। তৌসির এটা শুনে কটাক্ষ করে বলে, বালের রাগ সামলাইতে পারো না, জানে মারলেই তো হয়, এমনি সব নষ্ট করার কি আসিল। মিনহাজ মামা বিয়ারের বোতলের ঠোঁট লাগাতে লাগাতে বলেন, আরে আমি ওর জায়গায় হলে তো ওর শরীরের অংশও খুঁজে পেত না কেউ, ভালো করছে মারছে। আরে শৌরের বাচ্চা নিজের সৎ বোনরে রেপ করছে, 15টা পোলা নিয়ে মাইয়াডা মাইরা গেছে, কত বড় জানোয়ার। তৌসির এটা শুনে বলে, ওই 15টা এখনো বাইসা আছে? হ আছে, ধরতে পারে নাই পুলিশ, এই আসল কালপিট্রে রুদ্র ধইরা আনছিল। তৌসির রুদ্রের দিকে তাকিয়ে বলে, আগামীকাল ওই সবগুলারে ধরবি, তোর লাগে ওসিও থাকবো, ওগো ধইরা আয়না আমারে কল দিস, আমি মারমু, বেশ কয়েকটা কিডনিও পামু এতে। রুদ্র দেওয়ান বলে, আচ্ছা, কিন্তু 2টা কিডনি আমার লাগবো, 4টা নিবি নে। আচ্ছা। নুহাম শাহ বলে, আমার চোখ 2টা লাগবো। নাজেম চাচা ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলেন, গতকালই না 2টা নিলি? আরে লাগবো, ছোট চাচা আরও 2টা। তৌসির বলে, আচ্ছা নিবি নে, আগে ওই খানকির পোলারে ধইরা তো আন। কেরামত আলী মদের গ্লাসে মদ ঢালতে ঢালতে নিয়ে বলে, তন্ময় চাচা, আপনার আগামীকাল সমাবেশ আছে, কয়টায় বের হইবেন? তৌসির হাসতে হাসতে বলে, সমাবেশ গিয়া কি করবা মেজো চাচা, আখেরি জনগণ যেমনে চিল্লাই, মাঝে মধ্যে মন চাই সবগুলারে বোমা মাইরা উড়াইয়া দি। তন্ময় চাচা সিগারেট টানতে টানতে বলেন, হরে, এইটা আমারও মাইন্ডে আয়, কিন্তু কি আর করমু কত, না গেলে তো আর ভোট পামু না। তৌসির হেসে বলে, যাও যাও, আর রাজনীতিবিদের নামে বড় দুর্নীতিবাজ হও। মিনহাজ মামা তাচ্ছিল্যপূর্ণ স্বরে বলে, এইবার যত টেন্ডারের টাকা আইব সব বেশ অর্ধেক মাইরা দিব মেজো ভাই সাহেব। নাজেম চাচা বলেন, বেশ অর্ধেক কেন, পুরোটাই খাইয়া নিও, কি করবা মানুষের লাগি কইরা, মানুষ তো আর ভালা কইতো না। মানে এইবার দৃশ্যপট এখানে শেষ হলো, এবার তৌসির রুমে গেল, বুঝছো? তৌসির রুমে আসে, এখন রাত 3টে। নাজা পানি মারার পর যে গিয়েছিল আর এলো, ড্রাগস নিয়েছে, হালকার উপর ঝাপসা একটু, তাই কিছু সময় বসে ওটার নেশা কাটিয়ে ঘরে এলো। নেশা কাটার আগ অবধি রুমে প্রবেশ করেনি, কারণ এখানে নাজা আছে। নিজের কন্ট্রোল হারিয়ে অসহ্য কিছু হয়ে যায়, তবে কি হবে? নাজার সামনে গিয়ে নিজের পুরুষত্বের নিয়ন্ত্রণের সম্মানটা পানসে হয়ে যাবে, জীবনের দাগ থেকে যাবে। আর যে নাজা, তৌসির একদিনে এটা বুঝে গেছে, যদি কিছু হয় ওদের মধ্যে অমন রকম, তবে নাজা তৌসিরকে সারা জীবন খোঁটা দেবে। তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে ধীরে ধীরে সামনে এগিয়ে নাজার পাশে এসে দাঁড়িয়ে নাজাকে দেখতে শুরু করে। নাজা ডান কাত হয়ে শুয়ে আছে, ওর মাথার কাছে একটা সাদা বিড়াল পেট উল্টে শুয়ে আছে, ওর ডান হাতের বাহুতে একটা ব্রিটিশ লং হেয়ার বিড়াল শুয়ে আছে, যার চোখ নাজার মতোই সবুজ, আর ওর বাঁ পাশে ক্যালিকো বিড়াল শুয়ে আছে।
এটা আবার অন্যরকম। এই বিড়াল ত্রিবর্ণের পশমওয়ালা, সাদা রঙের ওপর কমলা বর্ণ। এই বিড়ালগুলো বিদেশি। নাঝার বাদামি কোঁকড়ানো চুলগুলোর ওপর এলোমেলো হয়ে ছিটিয়ে আছে। এই চুলগুলো দেখলে মনে হয় শিউলি ভেজা ভোরের মতো বাদামি কোঁকড়া কেশ। তৌসিরের নাঝার এই আবেশ ঘেরা মুগ্ধতার সৌন্দর্যে চোখ জুড়িয়ে আসে। মুগ্ধতার মোহজালে তৌসির অতল নয়নে চেয়ে রয় কিছু সময় নাঝার পানে, আর মনে মনে শোধায়, সিদ্দিক তালুকদার একখানা ঝিস জন্ম দিছে রে, এক্কেরে মনের মতো। তৌসির নাঝাকে দেখা ছেড়ে টেবিলের দিকে যায় টর্চ লাইট নিতে, কারণ ও আর কেরামত আলী মিলে আলো শিকারে যাবে মাছ ধরতে বিলে। আজ বিকেলে পশ্চিমের দোষী বিলে বড় বড় গজার মাছ দেখেছে। মাছগুলো একদম পোক্ত, কারণ এই বিল দোষী বলে কেউ অতটা যায় না। আচ্ছা, দোষী বিল বলতে কেমন কি তোমাদের কাছে এই জিনিসটা এক্সপ্লেন করি। আমার যেহেতু বাসা গ্রামে, তাই আমি একটু ভালোভাবেই জানি। দোষী বিল যে জিনিসটা এমন যে কোনো একটা নদী বা পুকুরে যদি কেউ মানে মানুষ যদি অনেক বেশি মারা যায়, এটাকে দোষী পুকুর বলা হয়। ঠিক তেমনই সেই বিলটা, যেই বিলে হয়তো মানুষ অনেক বেশি মারা গেছে, মানে পানিতে ডুবে মারা গেছে, এই জন্য এটাকে দোষী বিল বলা হচ্ছে, বুঝছো? অথবা ওখানে জিন ভূতের আসর অনেক বেশি, মানে ওইখানে জিন ভূতের অনেক কর্মকাণ্ড আসে, এই জন্য ওইখানটাকে দোষী বিল বলা হচ্ছে, বুঝছো? কেউ যাক আর না যাক, তৌসির যায় মাঝে মধ্যে, গিয়ে রাত্রিরের বেলা ধরে আনে মাছ। ওর মা আর বিবি যান চিল্লান যেন না যায়, কিন্তু তৌসির এত সবের তোয়াক্কা না কখনো করেছিল আর না করবে। ও নিজে যেটা ভালো মনে করবে সেটাই করবে। লাইট নিয়ে সাথে ভ্যাসলিনের কৌটাটা নিয়ে নেয় হাতে, তারপর নাঝার পাশে এসে বসে। বাপাশ থেকে বিড়ালটাকে অতি সাবধানে সরাতে সরাতে মনে মনে বলে ওঠে, যেমন বিলাইরে নিয়া ঘুমাইতাছিস, ভবিষ্যতে অমনে আমার বাচ্চা কাচ্চা নিয়া ঘুমাইলেই হইল। এ বলে আপন মনে মেকি হেসে নাঝার ওপর থেকে চুলগুলো হাত বাড়িয়ে সরিয়ে নেয়। নাঝার গলায় আলতো করে হাত রাখে। হাত রেখে বুঝতে পারে নাঝা ঘেমে গেছে আর যাবেই তো, এত গরমের মধ্যে চুলগুলো ছেড়ে ঘুমিয়েছে যে। তৌসির ধীরে ধীরে নাঝার ডান পাশে এসে দুই হাঁটু ঘিরে বসে। ওর ডান পাশ থেকে বিড়ালটা সরিয়ে নিয়ে ধীরে ধীরে ওর দুই কাঁধে হাত রেখে ওকে ঘুমানোর মধ্যে তুলে বসায়। নাঝার মাথা এসে ঠেকে তৌসিরের বক্ষে। তৌসির কেঁপে ওঠে অল্প, কারণ নাঝার নাক মুখ ঘেঁষে যাচ্ছে বারংবার ওর গলায়। নাঝার ঘুমন্ত উষ্ণ শ্বাস তৌসিরকে এলোমেলো করে দিচ্ছে ভেতর থেকে। ঘুমের ঘোরে নাঝার ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে বলে, আব্বা, আমি যাব না ওই বাড়িতে। তৌসির নাঝার কথায় ওর দিকে মুখ নামিয়ে তাকাই। একটুর জন্য তাকিয়েও চোখ আটকে যাচ্ছে নাঝার নিষ্পাপ মুখখানায়। তৌসির নিজের মনকে সামলিয়ে দু হাতের মুঠোয় বন্দি করে নেয় নাঝার তাকে বিমোহিত করে রাখা বাদামি কেশকুণ্ডলীগুলোকে। তারপর ধীরে ধীরে সেগুলোকে অন্তর থেকে বোনা যত্নের জালে খোপা করতে থাকে অতল মনোযোগী হয়ে। খোপা করা শেষ হলে আপন মনেই বুনে, শাওয়ার মাইয়ার একচুল মাইরি পাটের মতো আমায় হেইরান কইরা দিল। এ বলে নাঝার কাঁধে হাত রাখে ওকে শোয়াতে যায় ফের। তখনই আবারও নজর আটকায় নাঝার আস্তা চাঁদের আলোয় ঝলমল করা শশীময়ী চেহারা। তৌসির মহাবিষ্টতায় চেয়ে রয় নাঝার এই চাঁদের আভায় মোহময় চেহারায়। কি একটা ভেবে ধীরে ধীরে নাঝার বাঁ গালে নিজের নাক মুখ ঠেসে ধরে চোখ বুজে রয়। নিজের স্ত্রীকে প্রথম চুম্বন করলো তৌসির। ভেতরটা কেঁপে উঠছে এই অনুভূতিতে। বুক ধরফর করার পরও তৌসির নিজের নাক মুখ ঘেঁষে রয় অনেক সময় নাঝার নরম গালখানায়। মন চায় না নাঝাকে ছাড়তে। যদি নাঝাকে আপন বক্ষে টেনে নিয়ে কয়েক কোটি বছর ঘুমাতে পারত, তবে হয়তো শান্তি লাগতো তৌসিরের এই অশান্ত মনে। নাঝা মাইগ্রেনের ব্যথার ওষুধ খেয়ে ঘুমিয়েছে, বিধায় এসবের খবরে ও নেই, ঘুমের দেশেই তলিয়ে আছে। আর এমনিতেও ওকে ঘুমের মধ্যে কেউ জড়িয়ে নিলেও ও টের পায় না, এমন বেজাতি ঘুম ঘুমায় ও। নাঝাকে আলগোছে শুইয়ে দিয়ে ওর গলায় ভ্যাসলিন লাগিয়ে দেয়। তৌসিরের মনটা এখনো বড্ড অশান্ত হয়ে আছে। নাঝাকে ছাড়তে ইচ্ছে হচ্ছে না। ভেতরটা কেমন কেমন করছে, কিলবিলিয়ে উঠছে। নিজের মনের এই বেহাল দশায় তৌসির বিরক্ত হয়ে শোধায় আপন মনে, শোরের বাচ্চার একটু কাছে আইলেই ভেতরটা কুত্তা দৌড়ানি শুরু হইয়া যায়। এই বলে উঠতে উঠতে আবার বলে, এ আরেক শাওয়ার যন্ত্রণা।
হাতে লাইট নিয়ে কক্ষ থেকে বেরিয়ে আসে। তবে দরজার কাছে এসে আরেকবার পেছন ফিরে তাকায় ঘুমন্ত নাজহাকে দেখে অজান্তে মুচকি হেসে বলে, মায়াটা সুন্দর আছে। এ বলে বেরিয়ে আসে। বাড়ির বাইরে এসে হাতের টর্চটা জ্বালিয়ে কেরামত আলীকে নিয়ে বের হয় বিলের উদ্দেশ্যে। কেরামত আলী পা ফেলতে ফেলতে বলে, ভাইজান কোষ আনছি নয়ডা। তৌসির লুঙ্গির কোণ তুলে ধরতে ধরতে বলে, হ ভালাই করছিস, আগেরটাই ধার ছিল না। কেরামত আলী এবার জিজ্ঞেস করে, ভাইজান এত দেরি হইল কেন আপনার? তৌসির উত্তর দেয়, আর কইস না, তোর ভাবির লাগে একটু দেরি হয়ে গেছে। এটা শুনে কেরামত আলী আর কিছু বলে না, চুপচাপ কিছু সময় পার করে। তারপর আবার প্রশ্ন করে, আচ্ছা ভাইজান একটা কথা কই। কি কবু, তুই তো কথাই কইস খালি। কেরামত অনুমতি পেয়ে জিজ্ঞেস করে, আপনার সাধুকর্ম সম্পর্কে সব যায় নাও ভাবি আপনারে কিছু কয় না? তৌসির কেরামতের প্রশ্নে অল্প হাসে, অতঃপর উত্তর দেয়, কিছু কয় না মানে? আমারে জেলে দেবার ডর দেখাই, আর কিতা কমু তোরে? কেরামত আলী এটা শুনে বুক টেনে শ্বাস ছেড়ে বলে, সাবধানে থাইকেন ভাই, খবিশদের মায়া আনছেন। কথা বলতে বলতে এতক্ষণে বিলের কাছে চলে এসেছে ওরা। তৌসির কোষটা কেরামতের হাত থেকে নিতে নিতে বলে, জানি ও খবিশের ঘরের খবিশ, নোবেলপ্রাপ্ত গাদ্দারিনী, কিন্তু কি করমু, বউ তো আমার, আর বউয়ের বেলায় সব গাদ্দারি মাফ। কেরামত এটা শুনে হাবলার মতো হেসে বলে, হ বউয়ের বেলায় সব মাফ, বউ মনের রানী। বউরে মনের রানী করলেই রাজত্ব বউয়ের হাতে দেওয়া উচিত না। কেন? বউদের রাজত্ব দিলেই জীবন শেষ, ওরা রাজত্ব পাইয়া রাজার কলিজার উপারে উইঠায় আজান দেয়। এ বলে তৌসির লুঙ্গির নিচের অংশ কোনায় কোমরে গুজে কোষটা ধরে সামনে আগায়। কেরামত আলী আর কিছু না বলে চুপচাপ ওর পিছনে পিছনে যায়। তৌসির হঠাৎ থেমে যায়, কি একটা ভেবে আশেপাশে চোখ বড় বড় করে তাকায়। তারপর হাতে থাকা মাছ ধরার লোহার কোষটা শক্ত করে ধরে পেছনে তাকিয়ে এক মুহূর্ত দেরি না করে সোজা কেরামত আলীর বুকে ফ্যাত করে লোহার কোচের আগাগুলো ঢুকিয়ে দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? এই উপন্যাসটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার না করলে কি হবে? ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।